শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের শিব দুর্গার চরণ ধুলে মাথায় নিয়ে মঞ্চস্থ করতে চলেছে এ বছরের নাটক রক্তমাখা দলিল। রচনা ভোলানাথ কর্মকার, পরিচালনায় জয়রামপুর যাদব কল্যাণ সমিতি, নির্দেশনায় আনন্দ ঘোষ ও সহ নির্দেশনায় অলোক ঘোষ। প্রভাকর হালদার, অরূপ ঘোষ, বিভাস জয়ন্ত ঘোষ, বিকাশ বাপিমাল, বিলাস বিষ্ণু ঘোষ, দীপেন হালদার, উৎপল মাল, সত্য কার্তিক মাল, কানা সর্দার, মলয় ঘোষ, জলিল বাপন মাকুর, গণেশ রাজুমাল, ঝুনঝুনওয়ালা স্বরূপ ঘোষ। জয়রামপুর যাদব কল্যাণ সমিতি পরিচালনায় ভোলানাথ কর্মকার রচিত, আনন্দ ঘোষ ও অলোক ঘোষ নির্দেশিত একখানি সামাজিক নাটক রক্তমাখা দলিল। রক্তমাখা দলিল। সবিতা, সবিতা, যা বললাম কথাটা যেন মনে থাকে। ওই শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকে কাটিয়ে দিলাম 10-10টা বছর, কিন্তু ওই শ্বশুরের কোটি কোটি টাকা সম্পত্তি বেনামি করে লিখিয়ে নিতে পারলাম না। না, ভেঙে বললে চলবে না। ওই সুপরিকল্পিত ভাবে শ্বশুরের ওই বিশাল টাকার সম্পত্তি হাতিয়ে নিতে হবে। প্রভাকর হালদার, তোমার মৃত্যু সম্মুখে। এই যে তুমি এখানে আছো, আমাকে কিছু বলবেন বাবা? তোমাকে যে 20 লাখ টাকাটা দিয়েছিলাম সেই টাকা ব্যাংকে দিয়ে এসেছো? সে টাকা তো আমি কালী ব্যাংকে জমা করে এসেছি। তাহলে আর কাগজপত্র আর বই আমার বাড়িতে বাঁচাওনি কেন? সরি বাবা, ভুল হয়ে গেছে, আমি কালই জমা করে এসেছি। আজ কি তুমি নতুন করে ভুল করছো? 10টা বছর ধরে শুধু ভুলের খাতায় জমা দিয়ে আসছো। সবিতা আমার লক্ষ্মী মেয়ে, তাই ওকে বিয়ে দিয়ে আমি এই বাড়িতেই রেখেছিলাম। কিন্তু না না, ছেলেরা এবার বড় হচ্ছে। তুমি বড় ওই সবিতা সিনেমা হলটা আর ওই বিড়ির ফ্যাক্টরিটা নিয়ে ওইখানে গিয়ে থাকবে। ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা দীপেন, তুমি আমার সাথে পরামর্শ না করে ওই জুট মিলের হাজার হাজার শ্রমিকদের বোনাস দিলে কিভাবে? না মানে প্রতি বছরই তো দেওয়া হয়, তাই অতটা ভেবে দেখিনি। দেওয়া হয়, কিন্তু এই বছর বোনাস নিয়ে তোমার সামনেই তো সিদ্ধান্ত নেওয়া হলো, আর তুমি সেই চূড়ান্ত সিদ্ধান্ত অবহেলা করলে। এবছর বোনাস না দিলে শ্রমিকরা সবাই মিলে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল বাবা। ধর্মঘট করে আমার একটা মিল বন্ধ করে দিলে কেমন এসে দেখো বাবা। তুমি কি ভুলে গেছো বৈশাখ মাসে মিলে আগুন লেগে 80 লাখ টাকার পাট পুড়ে নষ্ট হয়ে গেছে? আই এম সরি বাবা, সত্যি কাজটা আমার অন্যায় হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে কার মাধ্যমে ডকে উঠবে। আমাকে এবারের মতো আপনি ক্ষমা করে দিন বাবা। যাও, সবিতা তোমায় ভেতরে ডাকছে। যাচ্ছি বাবা।
তবে ওই বেবি ফুড ফ্যাক্টরির ম্যানেজার তপন ঘোষাল বলছিলেন সামনের অগ্রহায়ণ মাসে নাকি ওনার মেয়ের বিবাহ, তাই 20,000 টাকা অ্যাডভান্স চাইছিলেন। তপন বাবু আমার বাবার আমলের ম্যানেজার। বাবার মুখেই শুনেছি উনি খুব হিসেবে লোক ছিলেন। ওনার বুদ্ধিতেই বাবা আজ এত বড় হয়েছে। নো নেভার, একটি পয়সাও অগ্রিম দেওয়া যাবে না। মে আই কাম ইন স্যার? ইয়েস, হোয়াট ডু ইউ ওয়ান্ট? মেয়ের বিবাহ, তাই কিছু অ্যাডভান্স চাইতে এসেছিলাম। না না, একটি টাকা অগ্রিম দেওয়া যাবে না। আর হ্যাঁ, আমার জামাতা মানে ওই ডিপেনের সম্বন্ধে আপনি কিছু জানেন? আই নো নাথিং ইন দিস কানেকশন। কোয়াইট। মে আই গো? নো নো, এত সহজে আমি আপনাকে যেতে দিতে পারি না। স্যার, আর হ্যাঁ, কি যেন বলতে এসেছিলেন? আমার মেয়ের বিয়ে, তাই। আচ্ছা কাকু, আপনি কি বলুন তো? কাকু? আপনি আপনি আমাকে কাকু বললেন? আরে আপনি আমার বাবার আমলের ম্যানেজার, তাই কাকু বলবো না? আর হ্যাঁ শুনুন, আপনার নামে আমি 20 লাখ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। আপনার স্ত্রীর কাছেই বই আছে, আপনাকে আমি জানাতে নিষেধ করেছিলাম। আপনি 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 মানুষ না, আপনি দেবতা। ভগবান ভগবান আপনার মঙ্গল করুন বাবা। কি কাকু, বিয়েতে নিমন্ত্রণ করলেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সকলকে আমার নিমন্ত্রণ রইল। আপনারা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিবাহ সম্পন্ন করবেন। দেবতা? আরে মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে। মা, মা গো, তুমি আজ আমাদের ছেড়ে চলে গেছো। আজ আমরা কত বড় হয়েছি মা, তোমার জন্য আমাদের মনটা ব্যাকুল হয়ে ওঠে। বাবার কাছ থেকে পারমিশন নাও না, ওই মামার বাড়ি যাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল। ওরে বাবা, বাবা যা মুডে আছেন বললেই একচর। বোর্ডার কথা ছাড়তো, আমি বাবার কাছে পারমিশন নিয়ে তোকে আমি মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবো। তোকে নিয়ে যেতে হবে না মেজদা, আমি কি ছোট্ট আছি? বড় যে দেখছি, তাহলে কি এবার তোকে দাদা বলবো? দাদা নয়, দাদার বলবে। রাজার। বর্দা চলো না, আজ কলেজে না গিয়ে সিনেমা দেখতে যাই। হ্যাঁ, মেজদা ঠিক বলেছে, চল না বর্দা। তোরা যা, আমার হাতে সময় খুব কম। ওরে বাবা, তুমি কি শুটিংয়ে যাবে নাকি? ছি, সিনেমায় অভিনয় করে আমি আমার চরিত্র নষ্ট করতে পারবো না। তাহলে ওই সময়ের কথা বললে যে? ওরে পাগল, আরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলেজে এক নাটক অভিনয় হবে। নিশ্চয় একটা চরিত্র করতে হবে। ইয়েস মাই ব্রাদার। তার চরিত্রটার নাম কি ছিল? চরিত্রের নাম কালা সর্দার। ওরে বাবা, বাবা, কালা সর্দার। ইয়েস মাই ব্রাদার। বইটার নাম কি? বইয়ের নাম নকল মানুষ। আর লেখকের নাম কি? তবে লেখকের নাম কে জানি না, তবে নির্দেশকের নাম বাসুদেব খাড়া। ভালো করে রক্ত করো না বর্দা। শুনবি? তবে শোন, কারা যেন আমাকে সুখের পৃথিবী থেকে ছুঁড়ে ফেলে দিল ওই ঘৃণার দুনিয়ায়। এই কালা সন্ধ্যারের অন্তরে নেই কোনো মায়া, নেই কোনো দয়া, আছে শুধু প্রতিহিংসার আগুন, আছে শুধু প্রতিহিংসার আগুন। বাহ বাহ, দারুণ হয়েছে। সেই অন্ধকারটা বুঝি কালা সর্দারের একান্ত আপন। এ রে, কলেজের টাইম হয়ে গেছে, চলো চলো খেলি। না, এই বোকাটাকে নিয়ে আর পাচ্ছি না। যা বলবো ঠিক তার উল্টোটাই করে বসবে। ওই হেমন্ত মল্লিকের সাথে যে মামলাটা চলছে, আজই তার শুনানি হবে। তাহলে কি আমি আবার দুয়ার তুলে নাচবো? না বাবা, শুধু শুধু এই দলিলটা একটু সই করে দিতে হবে। ওই দাও। এই নিন বাবা। ব্যাস, আর ভিক্ষা করতে হবে না। ও মাই গড, কি লেখা আছে সেটা তো দেখা হলো না। ওই দেখে দলিলে কি লেখা আছে দেখি একবার। আর দেখতে হবে না বাবা, আমিই পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। এই দলিলে লেখা আছে, আমি শ্রী প্রভাকর হালদার আজ থেকে আমি আমার সমস্ত সম্পত্তি আমার জামাতা
দীপেন হালদারের নামে লিখে দিলাম। এই সম্পত্তির উপর আর কারো কোনো অধিকার থাকবে না। এইবার বিশ্বাসঘাতক, তোর মনে শেষ পর্যন্ত এই ছিল? এই বাড়ি থেকে দূর হয়ে বেরিয়ে যা। ভুল করছেন, এই বাড়ি এখন আমার। হু আর ইউ? আমি যদি ভুলাক্ষরেও জানতে পারতাম তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে বকুলে বিশ্বাসঘাতকতার চুরি স্থান দিচ্ছি, তাহলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারতাম। No, no, father-in-law. Such indeed the ways of world. আরে পৃথিবী, এটাই নিয়ম। Be silent! তুমি বেঈমানি করে ভেবেছো এই বিশাল সম্পত্তির উপর স্বর্ণ পালঙ্গয় শুয়ে আত্মসুখে বিভোর থাকবে, কিন্তু সে আশা তোমার কখনোই পূরণ হবে না। Oh, really? যেই দিন তোমার ওই বেঈমানের মুখোশ আমনা আমনি খোঁজে পড়বে, সেই দিন তোমার ওই ভিতরের স্বরূপটা কতটা কুৎসিত। হ্যাঁ হ্যাঁ, কুৎসিত। আমি কুৎসিত। আমি রাবণ। আমি কংস। আমি শুম্ভ। আমি নিশুম্ভ। আমি বেগুরাম। আমার ছেলে সন্তানদের নিয়ে পথে নেমে যাচ্ছি, কিন্তু এমন একদিন তোমারও আসবে, তুমি সেই দিন হা হুতাতে জ্বলে পুড়ে মরবে। No, father-in-law. আপনাকে কষ্ট করতে আর যেতে হবে না। আমি আপনাকে বিনা টিকিটে ওই বৈকুণ্ঠে পাঠিয়ে ব্যাস, আমার কাজ শেষ। কি বাবা এভাবে মাটিতে পড়ে আছে কেন? ওই মাটিতে আঁচড় খেয়ে পড়লো আর মরল। আমি কষ্ট করেও বাঁচাতে পারলাম না, আমাদের বাবা মরতে পারে না। স্ট্রোক হয়ে গেছে বুঝলে ভাই বিকাশ। ওই প্রেশারটা একটু বেড়েছিল। বাবা একবার কথা বলো, বাবা একবার কথা বলো। তাই বাবাকে সৎকার করতে হবে, বেশি লোক জানাজানি করলে চলবে না। আমি বলছিলাম কি বিকাশ বাবু, ওই বাবা 3 দিন আগে ডেথ হয়ে যাওয়ার আগে এই দলিলটা আমার নামে লিখে দিয়ে গেছে। জামাই বাবু, এখনো সময় আছে, চলে যাও এই বাড়ি থেকে। দলিলটা একবার দেখাবেন কি? ও শিওর। না, হতে পারে না। আমার বাবাকে আমি চিনি, সে তার সন্তানদের কান্নার বিসর্জন দিয়ে তার জামাতাকে হাসিল করতে পারে না। জামাই বাবু, তার জামাতাকে হাসি তোলায় হাসাতে পারে না। তোমার ওই পেন পড়ানি শোনার মতো কোন অবস্থা আমার নেই। এই বাড়ি থেকে দূর হয়ে যাও। কোন সম্পর্কে এখানে দাঁড়িয়ে আছিস? জানি না জামাই বাবু, চলেই যদি যেতে হয় কাল পোহাতেই চলে যাব। নো নেভার। তোমাদের এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে দেব না। চলে যা জানোয়ার। জামাই বাবু, বাবা তার সর্বস্ব আপনাকে দান করে গেলেও ওই মৃত লাশটা পড়ে থাকে তার সন্তানদের মুখাগ্নি করার জন্য। ওই আপনার মতো বেঈমান জামাই বাবুর জন্য নয়, ওই আপনার মতো বেঈমান জামাই বাবুর জন্য নয়। Get out! I say, get out of my yard!
জামাই বাবু, আমাদের কর্তব্যটুকু করতে দিন। তুমি আবার কি কর্তব্য করবে হে? আর ওই কর্তব্য যদি করতেই হয় তাহলে তাহলে ওই কর্তব্য করব আমি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, প্লিজ 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 যা, বেরিয়ে যা। কর্তব্য বাবা আমার নামে সব দলিল লিখে দিয়ে গেলে। কি আর করবে তুমি কানা, শুধু শত্রুদের লাল রক্তে হোলি খেলবে। আমার নাম শুনলে এই দুনিয়ায় ধনী আর পুলিশগুলো জাল্লা ভান্তা করবে, আর ওই পুরুষ মানুষগুলো ভয়ে চোখ শুকিয়ে যায়। আরে অসহায় নারী জাতিরা ঘর থেকে বেরিয়েছে আমার কাছে নালিশ জানায়। ভাইরে পৃথিবী, যারা পুরুষ তারা কিনা এই কানাকে দেখে ভয় পায়, আর যাদের ভয় পাওয়ার কথা তারা আমার কাছে এসে সুখ দুঃখের গল্প শোনায়। কিন্তু কেন কেন আমি এলাকার দাদা বলে। আর কি হয়েছে তুই হোপাচ্ছিস কেন? তুমি এই বাক্স দিয়েছিলে, কি হয়েছে? বাবু হেলিকপ্টার নিয়ে আসতেই আমি সেটা খুলে দিলাম, কিন্তু ফেরার পথে পুলিশ আমার পিছু নিয়েছিল। তারপর আমি জঙ্গলের পথ ধরে ঘোড়া ছুটে আসছিলাম, কিন্তু 4 জন পুলিশ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আমি দাঁড়ালাম না, ওরা গুলি চালালো। আমি ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়লাম। তারপর আমি মেশিন গান চালাতেই ওরা মাটিতে লুটিয়ে পড়লো। তাহলে বন্দুক চালাতে তুই ভালোই শিখেছিস। ঠিক আছে, এই মাস থেকে তোর মাইনে আরো 10,000 টাকা বাড়িয়ে দিলাম। কিন্তু ওই যে পুলিশ, আরে সারা পুলিশ মেরেছিস বলেই তো প্রমোশনটা বাড়িয়ে দিলাম। আসুন, যেখানেই পুলিশ থাকবি বোনাস দিয়ে আসবে, বোনাস। পুলিশের উপর তোমার দাম কস কেন? আরে ওরা আইনকে ভুলে ঘুষ নেই বলে। আচ্ছা সঞ্জলে, প্রায় 5 মণ সোনার বিস্কুট ওই প্রতাপ বাবুর কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু কিভাবে তা সম্ভব? সব জায়গায় তো পুলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই তো। আচ্ছা, আমাদের দলের মধ্যে কার জন্ডিস হয়েছে বলতে পারিস? হ্যাঁ, আমার হয়েছে। ব্যাস, ওকে দিয়ে ইয়ে করালে দেখবি পিস্তল সমেত হাত প্যাকেটে ঢুকে গেছে। ঠিক বলে সর্দার। হ্যাঁ, আর রামকে আমার কাছে পাঠিয়ে দিস তো। ঠিক আছে সর্দার। আচ্ছা সর্দার, পথে একজন যুবক মনে হলো অভুক্ত আছে। আমার দিকে তাকাতেই আমি দাঁড়ালাম, কিন্তু কিছু বললো না। আরে গুলি করিস নি তো? না, নিরস্তকে গুলি করা মানে আমাদের শক্তিকে অপচয় করা হবে। ঠিক তাই। কত শিক্ষিত বেকার একটা চাকরির জন্য এই পাগলের মতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছে, কিন্তু কে তার খোঁজ রাখে? যা, তুই বিশ্রাম কর। যাচ্ছি সর্দার। কিন্তু না, এর জন্য দায়ী কারা? ওই উঁচু তলার চাকরিজীবী মানুষেরা। একটা ছেলেকে চাকরি দেওয়ার ইন্টারভিউ না করে তবে তা যোগ্যতাই নয়, টাকায়। আরে বারে বা, কি তাজ্জব ব্যাপার। আমিও তো একদিন বিএ পাস করে বেকার ছিলাম, হঠাৎ একদিন ইন্টারভিউ করে ওই পলাশপুর হাই স্কুলের টিচার। আরে সারা ইন্টারভিউতে পাসও করলাম, কিন্তু ওই চশমাধারী বাবুরা পাই ফেটে দেখে বললো চাকরিটা হয়ে যাবে, 50,000 টাকা ঘুষ চাই। আরে সারা আমার নুন আনতে পান্তা শেষ, তো 50,000 টাকা পাবো কোথায়? কিন্তু হাইরে ভাগ্য, আমার পাশে বসে যে ছেলেটি ইন্টারভিউ দিচ্ছিল তার সব বিষয়ই ফেল, কিন্তু সেই ছেলেটাই আজ ওই পলাশপুর হাই স্কুলের হেডমাস্টার। না, আমি তো হেডমাস্টার নই। আয় চলো, কে তুই?
কোথা থেকে আসছিস? আরে সত্যি করে বল, তুই পুলিশের লোক কিনা? নাইলে আমি বন্দুকের গুলিতে তোর বুকটা চাষা করে দেবো। না না বাবু, আপনি বিশ্বাস করুন, আমি খারাপ ছেলে নই। আমি একটা চাকরির জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়েছি, কত বাবুদের হাত ধরে কেঁদেছি, কিন্তু আমার একটা লাথি মেরে ছড়িয়ে দিয়েছে। সেই একটা কথা, নো ভ্যাকেন্সি। আচ্ছা, তো থানায় কতটা সুপারিশ আছে বলতে পারিস? আমি এখনো থানায় দেখিনি। এই শহরের বাচ্চা, সত্যি করে বল, তুই পুলিশের লোক কিনা? না, আমি পুলিশের লোক নই, আমি একটা চাকরির কাঙাল। একটু দয়া করুন না বাবু, বিশ্বাস করুন, আমি খুব সংকটে পড়েছি। এই শালা, আরে চাকরি কি গাছে ফল নাকি যে নাড়া দিলেই পড়ে যাবে? ফুট ফুট এখান থেকে। আমাকে তাড়িয়ে দেবেন না বাবু, এই অধমকে একটু দয়া করুন। কিন্তু শালা, আমি তো এই অরণ্যের এক প্রান্তে লুকিয়ে থাকি, আরে চাকরি পাবো কোথায়? তুমি জঙ্গলে থাকলো আমার চোখ ঠিক চিনতে পেরেছে, আপনি মানুষ। আমি মানুষ। হ্যাঁ, আপনি মানুষ। আমি মানুষ না, আমি মানুষ নই। আমি মানুষের কাঠামোয় একটা জীবন্ত নরপিশাচ। আমার পর্দার আড়ালের লোকটা কতটা যে কুৎসিত আর কতটা যে ভয়ঙ্কর তা তুই জানিস না। তাহলে আপনি কে? আমি কে? আমি মানুষ, আর আমার পরিচয় আমি ডাকাত। আমি সেই কানা ডাকাত। ওরে বাবা, সেই কানা ডাকাত? না না, আমি পালাই। এই কানা সর্দারের রাস্তায় যে করাছে তার আর জাত থাকে না। জাত থাকে না মানে? মানে আমার এই আস্তানার যে রাস্তা তুই দু চোখে দেখে নিয়েছিস, সেই চোখ দুটো আমি উপড়ে মেরেছি। আরে পুলিশের কাছে যাতে নালিশ করতে না পারিস, তাই আমি তোর ওই জিপটা কেটে নেওয়ার সালা। আমাকে দয়া করুন না কানা সর্দার। দয়া, মায়া। কানা সর্দার, একদিন আমার মনের মণিকুঠোয় দয়া, মায়া, মমতা বলে সবকিছুই ছিল, কিন্তু ওই সালা ভগবান আমার দয়ার ঘরে লাথি মেরে হিংসার বীজ রোপণ করেছে। তাই আজ আমি দয়া মায়াহীন কানা সর্দার। কানা সর্দার, আমি করুণ কণ্ঠে আকাশ পাতা চিৎকার করে ডেকেছি কত তাদের, দয়া তুমি আমার অন্তরে ফিরে এসো, মায়া তুমি আমার হৃদয়ে বিরাজ করো। কিন্তু না, তারা আমাকে ছেড়ে পালিয়েছে। আমাকে যেতে দিন কানা সর্দার। আরে তোকে যেতে দিয়ে আমি বিপদের শৃঙ্খলে বন্দী হতে পারবো না রে। আমাকে বন্ধু করে দিলে তুমি, আমি যে ওই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবো না। আমাকে একটা বছর বেঁচে থাকতে দিন, তারপর আমার এই জীবন আমি হাসতে হাসতে আপনার পায়ে সমর্পণ করব। আরে আরে এই কথার মানে এক বেঈমান বিশ্বাসঘাতক আমার বাবাকে নির্মম ভাবে খুন করে তার সমস্ত সম্পত্তি দানপত্র করে নিয়েছে। আমরা তিন ভাই এখন দুঃখের সঙ্গে পাঁজা লড়ছি। আরে শালা, আরে দুঃখ কষ্ট বেদনা যদি তোর হাত পা চেপে ধরে তো বদলা নেবে কিভাবে? আমাদের দলে থেকে আরে বিশাল ক্ষমতাই গর্জন, আরে প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠ। তবে তাই হোক কানা সর্দার, ওই ঘৃণার কালিতে আমার লোলাটে লিখে দিন বিভাস ওরফে ভয়ঙ্কর দস্যু বিক্রম ডাকাত। বেশ, ওই মা কালীকে সাক্ষী রেখে তোর কপালে এঁকে দেবো রক্ত দিল। আয় ভিতরে আয়। আমি বেঈমানের তাজা খুনে হোলি খেলবো? আমার জীবনটা যারা ব্যর্থ করেছে তাদের জন্য এই জলিয়ে দিলে কোনো দয়া মায়া নেই। আমি অনেক দিন আগে দয়া আর মায়া নদী পার করে জলিল থেকে জালিম বনেছে।
ওই সারা জঙ্গল মেতে উঠবে। কেন সর্দার? আজ একটা নতুন বন্ধু পেয়েছি। আরে বন্ধুত্ব শিকলে বাঁধতে হবে তো। কিন্তু কেন এই মৃত্যুর পথে এলো? আরে ওর আমার মতো ওর মনের মণিকূঠোয় দুঃখ জমাট বেঁধে আছে। আপনার মনে আমার কোন দুঃখ জমাট বেঁধে আছে সর্দার? শুনবি সেই এক মর্মান্তিক ঘটনার কথা? হ্যাঁ শুনবো। তবে শোন, আমার মা কুমারী অবস্থায় ফল বিক্রি করতো। তারপর এক শেঠজি আমার মায়ের দেহটার উপর লোভ হলো। তাই শেঠজি একদিন সন্ধ্যায় আমাদের ঘরে ঢুকে আমার মায়ের উপর ঝাঁপিয়ে পড়লো। চটপনি আমার মা আমাকে অনাথ আশ্রমে রেখে দিয়ে হয়ে গেল পরিকা। তারপর আমার যুগর নয়ন অহরহ খুঁজে বেড়াচ্ছে তাকে। কাকে? কাকে? আমার জীবনের সবচেয়ে বড় সত্য, ওই বেঈমান বিশ্বাসঘাতক শেঠজিকে। ওরে বিলাস, আমাকে একটু জল দিয়ে জানা ভাই। আমার মনে হয় এবার বুঝি ওই প্রভাকরের উজ্জ্বল আলোয় আলোকিত ধরিত্রী থেকে হারিয়ে যাব। আমি তো জ্ঞান হওয়া অবধি কারো কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমি এই কাল ব্যাধিতে জর্জরিত? হয়তো পূর্বজন্মে কারো মুখের হাসি চুরি করে এসেছিলাম, তা যাই মাসুল দিতে হচ্ছে। এনেছিস? দে ভাই দে। তোমাকে আর জুতো পালিশ করতে যেতে হবে না বর্দা। ওরে পাগল, জুতো পালিশ না করলে পেট নামক রাক্ষসটাকে কি দিয়ে ভুলিয়ে রাখবি ভাই? আমাকে সুখচান্দা বলেছে ধারে মাল করে দেবে, আমি কাল থেকে হকারি করবো বর্দা। না রে বিলাস না, আমি যতদিনই বেঁচে থাকবো তোকে হকারি করতে দেব না বর্দা। ওরে বিলাস, ওই পশ্চিম আকাশের কোণে যতই সর্বনাশা মেঘ জমুক না কেন, সে যে ওই বড় গাছটাই সামাল নেয় রে ভাই। আমি যে সংসারের মিঠাল বটবৃক্ষ উপড়ে পড়ে তোদের কোনো ক্ষতি হতে দেব না। প্রয়োজন হলে তোদের জন্য আমি দেহ ত্যাগ করব। না বর্দা না, তুমি তো এই 2 বছর আমাদের জন্য রাতের নিদ্রা দিনের ক্ষুধা ত্যাগ করেছো। এবার আমাদের কিছু করে কর্তব্য করতে দাও। কর্তব্য? পারবি না রে বিলাস, পারবি না। কর্তব্য বড়ই কঠিন। দোষরত না কর কর্তব্য করতে গিয়ে ওই মহাপাপের নদীতে হাবুডুবু খেয়েছিল রে ভাই। আর সেই কর্তব্য পালন করতে গিয়ে তো বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করেছিল বর্দা। কিন্তু সেদিনের সমাজ আর আজকের সমাজ এক নয় ভাই। না বর্দা, তুমি আমার এই চোখের সামনে না খেতে পেয়ে মরবে, আমি তা পঙ্গু হয়ে দেখবো না বর্দা না। আমি হকারি করব, কুলিগিরি করব, প্রয়োজন হলে মেতরে কাজ করব, তবু এই অক্সিজেন মতো বসে থাকবো না বর্দা। যা যা যা, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি তোকে বাধা দেব না। তুই আমার এখানে আর আসিস না, অন্য কোথাও থাকিস। বর্দা চুপ, আমাকে আর বর্দা বলে ডাকবি না। আজ থেকে মনে করিস তোর বর্দা বিকাশের মৃত্যু হয়েছে। বর্দা, তুমি এই ভয়ঙ্কর কথাটা আমাকে বলতে পারলে? কেন পারবো না? আমি সব পারি। আমার দেহের ফোটা ফোটা রক্তবিন্দু দিয়ে ওই প্রভাকরের ছেলের মতো তোকে আগলে রাখবো। তোদের কোনো ক্ষতি হতে দেব না রে ভাই, তোদের কোনো ক্ষতি হতে দেব না। বর্দা যা রে, ভেতর থেকে আমার ওষুধটা এনে দে। আমি আর জুতো পালিশ করতে বেরোবো। তোমার ওষুধ শেষ হয়ে গেছে বর্দা। শিশি নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম,
ডাক্তারবাবু বললেন ধারের কারবার বিনোদ ডাক্তার করে না। আমার পারমিশন না নিয়ে তুই কেন ধারে ওষুধ আনতে গিয়েছিলি? আমার তো আগে জানা ছিল না বর্দা, পয়সা হে যুগের ভগবান। যাদের পয়সা আছে তাদের মতো আমাদের মতো গরিবের দাম 5 টাকা লয় বর্দা। না রে বিলাস, তোর ওই সামান্য ব্যথায় ওই জমাট বাঁধা অশ্রু জল যেন ধরিত্রীর মুখে বর্ষিত না হয়। মৃত্যুর আগে মুখে বলে যাবি, ছি 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 তুমি ধনী শোষিত সমাজ, আর যুগল নয়নে ঢেলে দিয়ে অশ্রুধারা সহয়ে বাড়িহীন সমাজ, করজোরে তোমায় দিলাম মুক্তাঞ্জলি। বর্দা হ্যাঁ রে বিলাস, আমার বিভাসের কোনো খবর পেলি? না বর্দা, মেজদার তো কোনো সংবাদ পাইনি। কোথায় যে গেল ছেলেটা? ঘনিষ্ঠর নিয়তি তোমার অসীম পরিহাসে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। कोई नहीं है साला, आज रुपया नहीं दिवे तो जरूर घर लिए लिबे। हाँ अरे विकास भाई इधर आओ। ये साला विकास भाई तो बहुत गद्दारी शुरू करे दिल। आज ना काल दिवे, नहीं नहीं आज हमें छोड़बे ना। अरे विकास भाई, আরে ঝুনঝুনি ভাই, कुंचुनी बजा दिया। अरे विकास भाई तुम तो इंसान आगे में आछो, लेकिन हमार रुपया क्यों दिच्छो ना भाई? আপনি বিশ্বাস করুন ঝুনঝুনি ভাই, কদিন শরীরটা ভালো নেই, তাই কাজে বেরোতে পারছি না। नहीं नहीं विकास भाई, वो झूठमूठ बोले আর তুমি আমাকে ফেরাতে পারবে না। আজ তোমাকে বিলকুল রুপিয়া দিতে হবে, আর নেই তো এই ঘর ছেড়ে চলে যেতে হবে। দয়া করুন শেখজি, এই ঘর ছেড়ে চলে গেলে আমাদের গাছতলায় বাস করতে হবে। তা তো আমি জানবে না, আমি জানে শুধু রুপিয়া। দেখো ভাই বিকাশ, আজ যদি তুমি রুপিয়া না দাও তো তোমার নামে আমি ওই থানায় নালিশ করবে। হ্যাঁ না শেখজি, থানায় নালিশ করতে হবে না, আর কটা দিন ধৈর্য ধরুন, আপনার সব টাকা আমি দিয়ে দেব। अरे विकास भाई मिले जाबे तो ठीक बा, लेकिन जल्दी होबे तो भालो होबे। 2-1 दिনের মধ্যেই পেয়ে যাবেন। अरे रुपया के लिए छोड़ो। अरे विकास भाई 1 महीना হয়ে গেল তোমাকে বললাম দেশে আমার চাচা আছে, একটু বাঙালি লড়কি দেখো, চাচার শাদি দেবে। মিলে যাবে স্যারজি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। 1000-1500 লাগে তো ও লড়কির বাবাকে দিয়ে দেবে। হ্যাঁ স্যারজি, আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, আপনি এখন আসুন, আমার মনের অবস্থা ভালো নেই। আরে বিকাশ ভাই তোমার দিলে সুখ আছে কি দুঃখ আছে তা তো আমি জানবে না। ঘর ভাড়ার রুপিয়া দাও, আর নেই তো চাচার জন্য একটা লড়কি দেখে দাও। আহ, বললাম তো যেখান থেকে হোক আপনার জন্য মেয়ে এনে দেব। আরে তুমি তো বহুত ভালো আছো। আরে यार घाबड़ाओ मत। तुम्हें तू एक लड़की देखे दीबे, हम भी खुश होकर तुमको 2-1000 रुपया दीबे। জি, ঠিক আছে, চিন্তা করতে হবে না। 2-1 बंगला থেকে खूबसूरत औरत बिहारे लोया गया, वो साला नेड़ा आगे मेरे साथ शादी देवे तो तू पैसा इनकाम होवे। अच्छा भाई विकास আমি যাচ্ছি, পিছে ফের আসবে। হ্যাঁ হ্যাঁ মাথার ধায়ে কুকুর পাগল, আর উনি এসেছেন বিবাহ করতে। আর মেয়ের বাবাদেরকেও বলি, মেয়ের বিবাহ যদি দিতে নাই পারবেন তাহলে আপনাদের কি বাবা হতে লজ্জা করে না? আপনাদের কি বাবা হতে লজ্জা করে না?
কেমন আছো বর্দা? ভালো আছি ভাই। থাক থাক, প্রণাম করতে হবে না। তুই কেমন আছিস? ভালো আছি বর্দা। তোকে কাছে পেয়ে আমার সমস্ত জ্বালার অবসান হলো রে ভাই। বর্দা, হ্যাঁ রে বিভাস, তুই যেখানেই থাক না কেন, তোর এই বর্দার কথা কি একবারও মনে পড়ে না? পড়ে বর্দা, পড়ে। তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু আমি আসতে পারি না। কেন রে ভাই? আমাকে এখনই চলে যেতে হবে বর্দা। কেন রে ভাই? না বর্দা, এতে 10,000 টাকা আছে, রেখে দাও। হ্যাঁ রে বিভাস, তুই এত টাকা কোথায় পেলি? আমি চাকরি পেয়েছি বর্দা। তুই চাকরি পেয়েছিস? চাকরিটা কি? না মানে ওই স্টিল ফ্যাক্টরি। কোথায়? দুর্গাপুরে। না বর্দা, তুই চাকরি পাসনি, তুই অসৎ পথে উপার্জন করছিস। না বর্দা না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? তোকে দেখে এই মুহূর্তে আমার বিশ্বাসের ভিত আলগা হয়ে গেছে রে বিভাস। না বর্দা, আমি ওই নরকের অতল গহরে তলিয়ে যাইনি। তুই কোন পথে চলেছিস যদি না বলিস, তুই আমার মরা মুখ দেখবি। বর্দা, তুমি এত বড় দিব্যি কেন দিলে বর্দা? আমি তোর মুখে শুনতে চাই, কোন রহস্যের মাঝখানে তুই দাঁড়িয়ে আছিস? বর্দা, তোমার কি শরীর খারাপ? চলো বর্দা, চলো আমরা ভিতরে যাই। তুই কথার উল্টো পাল্টা করে আমাকে ভুলে রাখতে পারবি না ভাই। বর্দা, তুমি কেন বুঝতে পারছো না? এই ঘরে বসে না থেকে যে পথে হোক টাকা রোজগার করা পুরুষের কর্তব্য। কিন্তু সেই কর্তব্যের জন্য ধর্মের প্রাচীর ভেঙে অধর্মের ওই বেড়া চালে হারিয়ে যাওয়া কর্তব্য নয়। এই ধর্মের সুতাই গাছা রুদ্রাক্ষের মালা গুনে কি পেয়েছো তুমি বর্দা? নাথিং, কিছু না। বিভাস, আর বাবা প্রভাকর হালদার আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে ওকালে পান দিল, এরই নাম কি ধর্ম? বিভাস, তুমি ওই নারায়ণের পা ধোয়া জল খেয়ে এই রাজবাসা ছেড়ে মাটির কুড়ে বাড়িতে দুঃখের সঙ্গে পাঁজা লড়ছো, এর নাম কি ধর্ম? বিভাস, তুমি আমাকে মেরে ফেললো, ওই ধর্মের ব্যভিচার আমি করবই। ধর্ম শুধু দিতে পারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আর অধর্ম মানুষকে করে দিতে পারে একদিনেই রাজা। যা যা যা, তুই আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। তোর মতো ওই কুলাঙ্গার ভাইয়ের মুখ দেখাও মহাপাপ। যে বেঈমান ধর্ম মানে না, যে স্নেহ আদর্শকে গলা টিপে হত্যা করে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই রে বিভাস, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বর্দা, ভুলে যাচ্ছ তুমি, আমি বিলাস। একই পিতার রক্তে ফুটে ওঠা এই পৃথিবীতে 3টি গোলাপ, আমাদের গন্ধ এক। নেভার, তুই একদিন প্রভাত শিশির বর্ষণে পৃথিবীর পরশে গোলাপ ছিলি, কিন্তু আজ লোভ আর বড় হওয়ার মোহে তুই হয়ে গেছিস শিমুল ফুল। বর্দা, তোর রূপ আছে কিন্তু গন্ধ নেই। তুই ফুলদানি পাবি না, তোর ওই দেবতার যুগল পটতলে তোর স্থান হবে না রে ভাই, তোর স্থান হবে ওই নরকে। বর্দা, না, তুই আমাকে ওই তোর ওই পাপ হাতে স্পর্শ করবি না। আমার নিষ্পাপ দেহে তোর ছোঁয়া লাগলে আমি নরকে পতিত হব। তোমার মুখ দিয়ে রক্ত উঠছে বর্দা। আমার চরণে তুমি না আশ্রয় না দাও, তোমার চরণে আমি চলে যাব। তোর এই পাপের টাকা নিয়ে আমার সামনে থেকে তুই দূর হয়ে যা ভাই, তুই দূর হয়ে যা। ঠিক আছে বর্দা, আমি চলেই যাচ্ছি। আমি কোনোদিন এই অধর্মের পাহাড় মাথায় নিয়ে তোমাদের এই ধর্মের সংসারে আমি আর আসবো না। হ্যাঁ হ্যাঁ, তুই যা।
মৃত্যুর খাতায় যমনিকা বেশি দেরি নেই। যদি কোনোদিন তোমার এই ডাকাত ভাইটার কথা মনে পড়ে, তাহলে তুমি ওই তোমার মনটাকে সান্ত্বনা দিয়ে বলো, বিকাশ নামের আমার কেউ ছিল না। যে ভাইটা ছিল সে দুঃখের ঘূর্ণিঝড়ে সিন্ধু জলতরঙ্গে তলিয়ে গেছে। বিভাস, বিদায় বর্দা, বিদায়। যতই ডাকো তুমি ওই বিবাস হালদার, তোমার ওই বাবার ফিরে আসবে না। আচ্ছা জীবের বাবু, প্রভাকর বাবু কি সত্যি স্ট্রোকে মারা গেছে? ওই ছেলেদের উপর অভিমান করে ওই আমার নামে সব সম্পত্তি দান করে চলে গেলেন। আমার মনে হয় স্যার, ও সালা প্রভাকর বাবু দৌলত দান করে বহুত চিন্তা করছিলেন, তাই ভগবান দর্শন করলেন। আচ্ছা, মৃত লাশটা আপনি রাতারাতি সৎকার করলেন কেন? আরে আমার ওই বড় সম্বন্ধী বিকাশ বললে বাবাকে নাকি বাসি করা যাবে না। আচ্ছা, প্রভাকর বাবু পুত্র এখন কোথায়? ওই বাবার কাজ সৎকার করে কি যে হলো, রাত্রেই চলে গেল। আমি বললাম যেও না, যেও না, বাবার ওই কাজ মিটে গেলে ওই জলিল পত্র ফেরত দিয়ে আর বাবার বাড়ি চলে যাব। আরে বাপ রে বাপ, তুমি তো বহুত আশাবাদ বলেছো। আমি এই বরাবরই উদার শেরজি। আর আমার এই শরীরটাও দয়ারই শরীর। ওরে ওরে সত্য, কোথায় আছিস সত্য? এক বোতল মদ নিয়ে আয় রে। ও মাই গড, আবার মত? নো নো দীপের বাবু, ওভারডিং ভালো নয়। তাছাড়া গিন্নি আমার এগুলো মোটেই পছন্দ করে না। আরে মশাই, থানার বড় বাবু আপনি কেন চিন্তা করেন বলেন তো? মহাজ বাবু, রাখ রাখ। আরে আপনার নবর তো বহুত ভালো আছে। এ বেটা বাঙালকে আপনি কোথায় পেলেন? আর বলবেন না, ওই গত মাসে থানায় যাচ্ছিলাম ওই আপনারই কাছে, কিন্তু এই যে সত্য ওই রাস্তায় এসে আমার পা দুটো এমন ভাবে জড়িয়ে ধরে বলল যে কাজ দিন না বাবু। আচ্ছা দীপের বাবু, পরশু আমার বাড়ি যাচ্ছেন তো? ও শিওর শিওর, আমি তো আপনাকে কথা দিয়েছি আপনার ওই অনুষ্ঠানে আমি নিশ্চয়ই যাব। ইনডেড, আই এম হ্যাপি। আমি সত্যি আনন্দিত। আচ্ছা চলি। বড়বাবু, বড়বাবু, মাটির মানুষ আছে। মাটির মানুষ নয় রে বড় বাবু, একটা দেবতা দেবতা। আরে দীপেন বাবু, যে 5 কোটি টাকার হিরোইন আনতে ও সালা বাংলারকে পাঠিয়েছিলেন, ও সালা বাংলার আর এই দেশে আয় না তো? কেন কেন আসবে না? আমার তো মনে পড়ছে ও সালা বাংলার আর এই দেশে ফিরবে না। কথাটা তো আপনি মন্দ বলেননি শেরজি। একজন গুন্ডা, তার আবার বিশ্বাস। যদি বাবুলার জারি করেছো, আমার কিন্তু কোনো কুসুর না। ও সালা বাবুলা আমার লগে প্যাটি নিয়ে কাম করে, লেকিন প্র্যাকটিস করে চালিয়ে সর্বনাশ! আরে ওই তাই যদি হয় তাহলে তাহলে আগে বলতে আপনার কি হয়েছিল? আমার সাথে পটাবেন না, এটা আমি কি করে জানি? ও ও মাই গড, ওই ওই 5 কোটি টাকা আমার চলে গেল। আরে ভাই, সে দেশে জানেন তো
ছোটজি কথা কইছে। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা যা ভেতরে যা বান্দর। যাইতাছি বাবু, যাইতাছি। দরজা খুলে দেখুন যারে করুন তারে বিয়া, বোঝা যায় লইয়া যায় মোটো পর মাথায় দিয়া। বাবুলালকে আমি বলেছি হিরোইন আনতে হবে না, ও 5 কোটি রুপিয়া গ্রাহক। এখন আমি বাবুলালকে মুখোশ পরিয়ে একদম বাদশা বানিয়ে দেবে। ঠিক বাট বলেছেন সেঠজি। ভাবছি ও সালা বাবুলাল যদি আর আমাদের সাথে গদ্দারি করে তো ওই জিন্দিগি কা আলো আমি আধার করে দেবে। চলুন চলুন সেঠজি, আমরা ওই নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। হ্যাঁ চলে চলে দীপেন বাবু চলে। দীপেন বাবু আছেন? দীপেন বাবু না, নেই তো। তবে কি বাইরে কোথাও বেরিয়েছেন? আজকের এই দিনটাতে স্যার মৃত্যুবরণ করেছিলেন, তাই তাই তার ফটোর উপরে ফুল দিয়ে ভাবলাম তার আত্মার শান্তি কামনা করব, কিন্তু কিন্তু তার হলো না। খাইছে খালাই খাইছে, আজ আর আমার বাজার করা হলো না, আজ আমাকে আর বাঁচতে হইব না। তুমি কি এবারে কাজের লোক? हमारे पोशाक देखा हमने की मालूम करते पाचे ना हमें काजेर लोग ना खावार लोग। এই মরেছে তা কি করে বলি? কেন পারবেন না? শুনে আমি হইলাম দীপেন বাবুর বাবা। দীপেন বাবুর বাবা আপনি? ও, আমার কি সৌভাগ্য, আপনার দর্শন পেলাম। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আচ্ছা এটা কোথায় জিজ্ঞেস করবো স্যার? একটা নয় হাজার হাজার টাকা। না মানে আপনার এই সাজ পোশাক কিন্তু এ বাজারে অচল মশাই। এই ধরেন গায়ের রক্ত জল করিয়া এই সম্পত্তির মালিক করে আছি, আর এখন যদি বুড়ো বয়সে এই 2-3 নঙ্গি পরে মদের বদলে সুমুদি আমাকে হাই সোসাইটির মানুষ দেখে আসবো না। আচ্ছা দীপেন বাবু তো ব্রাহ্মণ ছিলেন, তাহলে তাহলে আপনার কথায় এরকম বাঙালদের মতো টান টান কেন? তোর মশাই আপনি মশাই হাসাই শুনেন শুনেন আমাকে একেবারে ওই বাংলাদেশে। আই সি। আচ্ছা দীপেন বাবু এখন কোথায় বলুন তো? হেতাই হেতাই। আরে ভাই আমাকে এবার এই ধুতিটা তুলে ভালো করে দেখেন তো, আমি কি পাগল? আরে আরে না না, আপনি ছাগল হতে যাবেন কেন? আপনি কে? কোথা থেকে আইছেন? কেন কাজ করবো না? আমি প্রভাকর বাবুর বাবার আমলের ম্যানেজার ছিলাম। আচ্ছা এখন দীপেন বাবু কোথায়? উনি তো মারা গেছেন। তা না পাইয়া উৎপুত হয়নি তো? তার কে জেনেছে? আচ্ছা উনি মারা গেলেন কি করিয়া? সেই প্রশ্ন তো আমারও, যে উনি মারা গেলেন কি করে। যেদিন উনি মারা গেলেন সেদিন সন্ধ্যায় আমি ওনার সাথে কথা বলেছি, এবং আমি হলফ করে বলতে পারি উনি সেদিন সুস্থ ছিলেন। ভালো করেছে, সুস্থ ছিলেন।
মানুষ মানুষ বাচ্চা আছে, এটাই বড় আশ্চর্য। আমি অবশ্য সিআইডি অফিসে গিয়ে প্রভাকর বাবুর মৃত্যুর কারণ বের করে আনার দায়িত্ব দিয়েছি। ভালোই করিয়াছেন, ভালোই করিয়াছেন। এই এই পাজি বদমাস, বাজারটা কখন হবে শুনি? যাইতাছি বাবু, যাইতাছি। যাও। দরজা খোলা, বেগুন যারে করুন তারে বিয়া, বলসা যায় লইয়া যায় টোপন মাথায় দিয়া পক। বিপিন বাবু, বাবার সঙ্গে রূঢ় ব্যবহার করে কিন্তু মহা পাপ। বাবা কিন্তু ভগবানের চাইতে কোনো অংশে কম নন। ওই চাকরটা আমার বাবা। আপনার সাহসের প্রশংসা না করে আমি পারছি না মশাই। চাকর? কিন্তু কিন্তু ওই তো বললো আমি আমি বিপিন বাবুর বাবা। ওই শ্মশানে যাওয়ার বয়স তো হলো, তাই এখনো মানুষ হতে পারলো না। চলুন, এইখানে আপনার আসার উদ্দেশ্যটা কি? আরে আরে তেমন কিছুই না। কি? এই 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 ফুলগুলো স্যারের ফটোর উপর একটু দিয়ে দেবেন। আচ্ছা চলি। তাই তো, আজ বাবার মৃত্যু দিবস, তাই আত্মার শুভ কামনা করতে হবে। এই ফুলগুলোকে আমি আবর্জনায় ফেলে দেব। টাকা চাই, টাকা, আর টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। পৃথিবী জানো, এই কানা সত্তারের মনে কোন দয়া মায়া নেই। সে শুধু হাসতে জানে, কানতে জানে না। তার হাত শুধু লুট করতে জানে, দিতে জানে না। আরে আরে, কাজ সম্পন্ন হয়েছে না সর্দার। সুরের বাচ্চা, সর্দার, তোরা কি মায়ের জন পাত করিস রে? তুমি যে ছক এঁকে দিয়েছিলে সেই ছক ধরেই কাজ করেছি, কিন্তু ওই রকি শালা গুলি খেয়ে জখম হয়েছিল। তারপর আমাদের গুলি আর বোমা শেষ হয়ে এসেছিল। আমরা তখন মেশিন গান চালিয়ে নৌকোয় উঠে পালিয়ে আসি। রকি তখন কোথায়? রকি ধরা পড়েছে সর্দার। না, জানোয়ার, ওর মাথাটা কেটে আনলি না কেন? কাটার মতো অবকাশ পাইনি সর্দার। সর্বনাশ, রকি যদি ধরা পড়ে ওই জনসাধারণ আর পুলিশের গুতো খেয়ে যদি আমার আস্তানার হদিস ফাঁস করে দেয়, তাহলে তো মহা সর্বনাশ হবে সর্দার। সর্বনাশ! আমার জীবনের সর্বনাশের জবানি কাটানবার আগে ওই সালা পত্রকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার সালা। মানে মানে আজই তুই থানায় গিয়ে রকির বুকে গুলি চালাবি? আজই থানায় গিয়ে তুই রকির বুকে গুলি চালাবি? কিন্তু সে সুযোগ কি পাবো? পেতেই হবে। একটা কথা মনে রাখিস জলিল, আমাদের এই এতগুলো প্রাণ বাঁচাতে রকির বুকে থেকে গুলি চালাতেই হবে। যদি আমিও ধরা পড়ি? দুঃখ হবে না যদি মেরে মরিস। ঠিক আছে সর্দার, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। রকির পান পাখিটা আমি নিজে গিয়ে কাঁচা থেকে উড়িয়ে দেবো মহাশূন্যে। ওর পান পাখিটার উপর নির্ভর করছে এই কানা সর্দারের জান। তোমার পান বাজাতে এই অধম জনে যাচ্ছে থানায় বন্ধুর রক্তে হাত রাঙাতে, বন্ধুর রক্তে হাত রাঙাতে। কানা সর্দার, তুমি কত বড় বেঈমান! যে দরদি বন্ধু ব্যক্তি তোমার জন্য চাঁদ দিতে কুণ্ঠিত বোধ করেনি, আর আজ তুমি তারই জান নিতে মেতে উঠেছ। রকি, তুই তোর রক্ত দিয়ে ওই চার দুয়ারে রেখে যাস
এই কানা সর্দার বেঈমান বিশ্বাসঘাত। এর কালি মাগলাম কোন মুখ জানি না, সর্দারকে গিয়ে কি বলবো। না না, আমি আমার এই ঘৃণিত মুখ আমি আর সর্দারকে দেখাবো না। এর চেয়ে একটা গুলি খেয়ে আমি মৃত্যুবরণ করি। না বিক্রম, জয় আর পরাজয় নিয়েই তো আমাদের জীবন গড়া। সর্দার, যে পরাজিত হয়ে আম্ফলন করে সেই তো একজন বীর। এটাই তো তার বীরত্বের পরিচয়। সর্দার, এই অধমকে ক্ষমা না করে প্রাণদণ্ড দিন। প্রাণদণ্ড তো তোর আগেই হয়ে গেছে রে বিক্রম। তুই আর এক নতুন বিক্রম। মনে তোর কামনা ওই দু চোখের তারাই জেরে দে প্রতিহিংসার বন্যী শিকার। তবে তাই হোক সর্দার, আবার আমি ওই ভীম বিক্রম গতিতে ঝাঁপিয়ে পড়বো ওই বেঈমান বিশ্বাসঘাতক দীপেন হালদারের মতো শয়তানদের উপর। হ্যাঁ ঠিক তাই বলি। তারপর আমার এই সবল হাতের তীক্ষ্ণ থাবাই ওই ক্ষত বিক্ষত হৃৎপিণ্ডটাকে উগড়ে নিয়ে এসে কুকুরকে দিয়ে খাইয়ে নেব। আর আমি কি করব জানিস? কি? আমার জীবনের সবচেয়ে বড় শত্রুটাকে ধরে এনে এলো পাথরি চাবুকের কোষাঘাতে রক্তাক্ত করে একটু একটু করে লবণ ছুটিয়ে আমি হাসবো। আমার জীবনটাকে যে কষ্টে শয়তান কালিয় নাগের বিষদে নিক্ষেপ করছে, সেই বিষের জ্বালায় আমার দেহ মন জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সেই জ্বালার অবস্থান হবে সেই শত্রুর লাল রক্তে। রক্ত রক্ত আর রক্ত। কতদিনে পারবো ওই দীপেন হালদারের উষ্ণ রক্তে আমার বাবার অতিপ্ত আত্মার সাধ্য শান্তি করতে? সেই দিন আসন্ন। সর্দার, কি হয়েছে রে চলে? রকিকে খুন করে আসার পথে দেখি এই জানোয়ারটা ট্যাক্সি থেকে পার করে একটি লাশ নদীর জলে ভাসিয়ে দিল। তাই তোমার কাছে ধরে এনেছি। ভালোই করেছিস। এই সালাবা, সত্যি করে বল, তুই কাকে খুন করেছিস? না না, আমি খুন করিনি সর্দার। ওর বিচারটা আমাকেই করতে দিন। ঠিক আছে, এর পুজোটা তাহলে তুই কর। আয় চলে, আয় চলে। রকি, রকি, পূজাটা বিক্রম, পূজাটা এমন ভাবে করবে যেমন সারা জীবন মনে থাকে। চলে চলে। দীপেন হালদার, কে 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 তুমি? সে কথা পরে হবে, আগে বল ওই মৃত লাশটা কে ছিল? একটা গণিকা। গণিকা মানে মহিলা? গণিকা আমাকে 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 খুন করতে চেয়েছিল। তাই তাই তাকে হাত থেকে বাঁচাতে আমি তাকে খুন করেছি। না, মেয়েটা গণিকা ছিল না। সত্যি করে বল, ওর সঙ্গে তোর কি সম্পর্ক? সত্যি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ও ছিল একটা বাজারের মেয়ে। না, তুমি সত্যটাকে গোপন করছো দীপেন হালদার। বল বল, সারা সোরে বাচ্চা, ওই মেয়েটা কে? আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলছি আগে আগে আমার চুলটা ছাড়ো। এবার বল। ও ছিল আমার স্ত্রী। ওর নাম কি? সবিতা। না শালা বেমান, তুই আমার দিদিকে বেঁচে রাখতে দিলি না। সত্যি করে বল, তুমি কে? তুমি সত্যি করে বলো তো। এবার তুই আমায় চিনতে পারবি দীপেন হালদার। তার আগে বল, প্রভাকর হালদারকে কে খুন করেছিল? আমি দানপত্র দলিলটা কোথায়? আমার কাছে। ওটা তুই কবে আমার হাতে সমর্পণ করবি? আমি গালি দিয়ে দেবো। আমাকে তুমি ছেড়ে দাও ভাই। ছেড়ে তোমায় দেবো দীপেন হালদার,
শুধু ওই দলিলটার জন্য। সত্যি বলছো? তোমার ভগবান ভগবান তোমার মঙ্গল করুন। বিবাস হালদার মুখে যখন বলেছে ছেড়ে তোমায় দেবে তখন দিবেন হালদার। তবে তুই যে হাতটা দিয়ে আমার দিদিকে খুন করছিস সেই পাপ হাতটা আমি কেটে নেব। আমার একটা হাত তুমি কেটে নিও না, আমাকে তুমি পঙ্গু করে দিও না। আমি জানটাই দিতাম সরে বাচ্চা, তোর জানটাই আমি কেড়ে নিতাম শুধু তোমার রক্তে আমার বাবার শ্রাদ্ধ করবো বলে। জলিল ভাই আমার কাটাটা নেই, কাটাইটা এনে যাবি কম। হ্যাঁ জলিল ভাই তুই এখন যা, আমার কাজটা আমাকে করতে দে। তুই মনের আনন্দে কাজটা সম্পূর্ণ করবি কম। তোর দিবেন হালদার, তোমার ওই একটা হাত কেটে আমি ঝড় থেকে নামিয়ে তুমি আমাকে বাঁচতে দাও ভাই। আমার বাবাকে তুই বাঁচতে দিস নি, আমার দিদিকে তুই বাঁচতে দিস নি, আমার রামতুল্য দাদাকে তুই রক্তহীন কঙ্কাল বানিয়েছিস, আমার ভাইকে তুই হকার বানিয়েছিস। তোমার নির্মম পরীক্ষার কাছে আমি হেরে গেছি, এবার তুমি আমাকে মুক্তি দাও। আমার এই দুরবস্থা দেখে মৃত্যু উপেক্ষা করছে, নিয়তি খিলখিল করে হেসে অন্যত্র চলে যায়। এই যে ভাই, একটু তাড়াতাড়ি বুটগুলো পালিশ করে দেবে, ট্রেন ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ কেন দেব না, আসুন বাবু আসুন, তাড়াতাড়ি পালিশ করে দেব। এখানে পাটা রাখুন। ছেঁড়া মলিন পোশাক, কালি চাপ দাড়ি, মাথা ভর্তি চুল, কে এই যুবক? কোথায় কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, ঠিক স্মরণ করতে পারছি না। কি বিড়বিড় করছেন বাবু? না ও কিছু না, একটা হিসেব করছিলাম। ভালো করে হিসাব করুন বাবু, যেন ভুল না হয়। আরে না ভুল হবে কেন? আচ্ছা তুমি থাকো কোথায়? ওই শিব মন্দিরের পিছনে। তোমার নাম কি? আমার নাম রতন মুচি। না বাবা, তুমি আমাকে উপেক্ষা করে যেতে পারবে না। আচ্ছা তোমার নাম তো বিকাশ হালদার। না না, ও নামে আমি কাউকে চিনি না। আমার জুতো পালিশ হয়ে গেছে, আমি যাই। দাঁড়াও, জুতো পালিশ করলে পয়সা না নিয়ে চলে যাচ্ছ? এই নাও 10 টাকা। ধন্যবাদ। তুমি তো প্রভাকর হালদারের ছেলে। আমি আমার জীবন অভিধানের পাতা থেকে ওই নামগুলো ঘৃণার কালিতে মুছে ফেলেছি বাবু। কি বলছো তুমি? হ্যাঁ বাবু, নাম বলে খেড়িয়ে বড় হয়ে কি লাভ? আমার মান সম্মান শিক্ষা পরিচয় সবই জুতো পালিশে ভরে দিয়েছি, তাই তো আজ আমি জুতো পালিশওয়ালা। তোমার এই ব্যবহারে আজ পরিচয় পেলাম। তুমি 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 সত্যই প্রভাকর বাবুর ছেলে? না বাবু না, বামুন হয়ে আমি আকাশের চাঁদ ধরতে চাই না। শুধু এটুকুই জেনে রাখুন, আমার পরিচয় আমি জুতো পালিশওয়ালা। না, তুমি জুতো পালিশওয়ালা নও, তুমি একজন সত্যিকারের মানুষ। কিন্তু আমি যে কর্মের খাতায় লিখে দিয়েছি ছোট লোক বলি অমানুষ। না, কর্মের সঙ্গে জাতের তুলনা করা কিন্তু ভুল। কিন্তু কর্মের পরিচয়ে সে যে ছোট বাবু।
তাই যদি হয় তাহলে ওই বিদ্যাসাগর মহাশয় মোট বইয়েও কেন হলেন না কুলি? উনি কিন্তু কুলির মন নিয়ে মোট বয়েননি বাবু, বয়েছিলেন ওই বিবেকের দংশনে। আমি আমি আপনার কাছে বুট পালিশ করিয়ে যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। আপনি আপনি আমাকে ক্ষমা ভিক্ষা দিন। কি করছেন বাবু? ছাড়ুন ছাড়ুন, আমাকে ওই তো পাপের মহাসাগরে বিসর্জন দেবেন না। আপনি বয়সে বৃদ্ধ। বয়সে বৃদ্ধ হলেও আমি সম্মানে আপনার কাছে অনেক শিশু। এ কথার অর্থ? আমি আপনার ঠাকুরদা রামনির ম্যানেজার। আপনার বাবার অসীম কি পাই আজ আমি কোটিপতি হয়েছি। আপনার প্রভক্তির পরিচয়ে আমি গর্বিত। আমার বাবা আপনাকে দান করেননি, আপনার ব্যবহার আপনাকে বড় করেছে। তাই সেই প্রাচীন ব্যবহারে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনার বাবার ওই অসীম দানটুকু আপনাকে ফেরত দিয়ে আমি বাকি জীবনটা কাশি ধানে কাটিয়ে দিতে চাই। বলুন বলুন আমার এই সামান্য দান আপনি গ্রহণ করবেন? না, তা হয় না। যেমন একজনের অপরাধে অন্যজনের সাজা হতে পারে না, তেমনি পিতার দান পুত্র গ্রহণ করে অনন্ত নরকে গমন করতে পারে না বাবু, অনন্ত নরকে গমন করতে পারে না। তাহলে কি আমার এই অনুরোধ আপনি অগ্রাহ্য করলেন? বেশ তো, ব্যর্থ প্রতীক হয়ে নির্বাধার সন্ধানে চতুর্দিকে দৃষ্টি প্রসারিত করছি। সেই দৃষ্টিকে ভ্রান্ত করতে নাই পাইল সম্মুখে ব্যর্থ নীলাবরণ। আমার মহাধানের অর্ঘ যখন সাহায্যের দ্বীপ হয়ে নির্মল অঙ্গে বারবার পরশ নিচ্ছে, কিন্তু আপনি তো ঘৃণার ভুঁয়ে নিভিয়ে দিচ্ছেন। সেই দ্বীপ হয়তো আর চলবে না, কিন্তু এমন হৃদয়ে নির্মাণ করুন যাতে ওই বেঈমান প্রতারক দ্বীপের হালদারের অধর্মের ঝাড়বাতিটা এক ফুয়ে নিভে যায়, এক ফুয়ে নিভে যায়, এক ফুয়ে নিভে যায়। না, তা হয় না। যে জ্বলছে সে চিরদিন জ্বলবে। যেমন এক রাজা অন্যের কাছে পরাজিত হয়ে তার সাম্রাজ্যের ভার তার উপর দিয়ে চলে যায়, তেমনি আমার পিতা দীপেন হালদারের হাতে তার সম্পত্তির ভার দিয়েছেন। তার বংশের প্রদীপ যেন চির অটুট থাকে, চির অটুট থাকে। মিষ্টি গন্ধে মন মাতোয়ারা করবে। ঘরে চালান, তুলসী মঞ্চে চালান, সব জায়গায় প্রয়োজন হবে এই কালী মার্কা ধূপ। করছিস? লাইসেন্স আছে তোর? সারাদিনে সামান্য ক প্যাকেট ধূপ বিক্রি করি, তার আবার লাইসেন্স করতে হবে? আর তা যদি করতে হয় তা করবে কোম্পানি। প্রশ্নের জবাব তো ভালোই দিতেছিস। চল 5 প্যাকেট ধূপ দে। আপনাদের দেবার জন্যই তো আমি রাস্তায় রাস্তায় ঘুরছি স্যার। অত কথা শুনতে চাই না, যা বললাম তুই তাই কর। এই নিন স্যার। আর কোনোদিন আমার সামনে ধূপ বিক্রি করবি না। যা, চলে যা, আজ তোকে ছেড়ে দিলাম। বিনা অপরাধে কে কাকে আটকে রাখে স্যার? যাক সে কথা। 2 টাকা দিয়ে। টাকা? তোর সাহস তো কম নাই। আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে পয়সা চাওয়া? ঢুকিয়ে দেবো, আর বেরোতে পারবি না। ঢুকিয়ে দেবেন মানে? আমি কি খুন করেছি না ওই পকেট মেরেছি? খুন করছিস মানে? তুই তো এখনই আমার পকেট মারছিলিস। স্যার, আপনার মতো কতগুলো রক্ত পিশাচ পুলিশ আছে বলে সমস্ত পুলিশদেরকে ঘুষ করার বেঈমানে টুপি পরে থাকতে হয়। হোয়াট? বলছি আপনার ওই মাথা টুপিটা তো দেশ রক্ষা, আর গায়ের এই খাকি পোশাকটা তো শান্তি শৃঙ্খলের জন্য। ইয়েস। তাহলে ওই মনের অগোচরে পরেছেন কোন ঢাকাতে ওই কালো পোশাক? এই পর্দার আড়ালে যে কুস্তির রূপটা আছে তা ধরিত্রীর মায়ের লাল মাটিতে বসে পড়ে সত্যিকারের পুলিশ অফিসার হন। কি বললি বেটা? আমি ঘুষখোর? আমি পুলিশ নই, আমি বেমান। এই খাকি পোশাক পরে বিচারা হওয়া যায় না স্যার।
ব্রণের গানিয়াকে মুছে ফেলতে হবে। সেটা কিছু বলাইনি বলে মাথায় চড়ে বসছিস? আমি যে ঘুষখোর তার প্রমাণ দিতে পারবি? নিশ্চয় সেই দিন আসন্ন শোষিত অবলিত নিপীড়িত মানুষ সমবেত কণ্ঠে বলবে আপনি ঘুষখোর, আমরা ওই শয়তানির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবে। তখন আমাদের মনের ক্যামেরায় দেখবেন আপনি মানুষ না অমানুষ। একটা সামান্য হোকার আমাকে অপমান করে পার পাবে? ও নেভার, ওকে অ্যারেস্ট করে আমি চালান দেব। কাউকে কিছু করতে হবে না, আমি নিজে ওর হাতে আইনের হাত খড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাব ওই ফাঁসির মঞ্চে। বিভাস, তুই আমার একটা হাত কেটে নিয়েছিস নে, কিন্তু আমার দেহে এখনো একটা হাত আছে। আরে নমস্তে দীপেন বাবু। নমস্তে নমস্তে। আমার এই করুণ অবস্থা দেখে আপনি উপহাস করতে এলেন বুঝি? अरे नहीं नहीं दीपेन, वो झूठ मूठ बोले हमके लज्जा देवेन ना। ওই অসৎ পথে ব্যবসা নিয়ে গিয়ে আপনি আমার 5 কোটি টাকা নষ্ট করেছেন। हाय राम जी, 5 कोटी रुपया बर्बाद होलो तो हम ही की करबे? ओ साला हरामी चादा बाबूलाल 5 कोटी रुपया लिए भेगे गेलो और এই দেশে আইলোই না, তো আমি কি করবে? না না স্যারজি, আমার ওই দৃষ্টি শকুনুরি দৃষ্টি, আমার ওই তীক্ষ্ণ দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি ওই স্বর্গ মর্ত্য পাতালে কেউ শান্তিতে থাকতে পারবে না। দীপেন বাবু, স্যারজি, বরাবরই এই বাঙালি একটু বেশি চতুর। আমার দৃঢ় বিশ্বাস ওই বাবুলাল 5 কোটি টাকা নিয়ে কোথাও যায়নি। সে জালেম কোথায় আছে বলেন দীপেন বাবু? ও উল্লু কা বাচ্চা কিধার है? ছদ্মবেশে সে তো আপনার দলেই আছে। দীপেন বাবু, হ্যাঁ, কিন্তু খুঁজে বের করতে হবে ওই শয়তান কোনটা। আমার মনে হয় ও শালা দীপেন বাবু টের পেয়ে গেছে। তাহলে তাহলে আমাকে এখন কি করতে হবে? ও শালা বাবুলালকে এ দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কি ভাবছেন শেরজি? চিন্তা করছি হ্যাঁ, ও শালা বাবুলাল আমাকে ধোকা দিল। যাক যাক, সে কথা যাক। আপনি বলুন তো, ওই আপনার দলে কতজন গুন্ডা আছে? তা তা হবে 50 আদমি হবে। ওই নিশানায় পারদর্শী তো? হ্যাঁ, হুকুম পেলে সুতোর উপরে গুলি চালিয়ে দেবে। লেকিন কিউ? এই আমার শরীরটা দেখো, আপনি আন্দাজ করতে পারছেন না? ও মাই গড, এই অবস্থা আপনার কি করে হলো? আরে সে কথা পরে হবে, একটা কথা শুনুন। ওই 2-1 দিনের মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ যুদ্ধ শুরু হবে, লেকিন কার সাথে? ওই কানা সর্দারের সাথে। কানা সর্দারের সাথে? হ্যাঁ হ্যাঁ, কানা সর্দার। ওই জোর দলে আছে আমার জীবনের সব থেকে বড় শত্রু, ওই বিভাস হালদার। ওকে না খুন করলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আপনার শত্রু ওই বিভাস আছে, লেকিন আমার শত্রু আছে ও শালা কানা সর্দার। কানা সর্দার? কানা সর্দার আমার জান খতম করার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কানা সর্দার আপনার শত্রু হলো কি করে? আরে ও 55 का एक কাহিনী আছে। ও আমার লড়কা আছে, और ওর মাকে আমি পতিতালয়ে রেখে এসেছি। শুনুন, গোপনে আরো কিছু বোমা বন্দুক সংগ্রহ করতে হবে। ও আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। और हाँ, सांझेर বেলায় আমি ফের আসবে। বিভাস হালদার,
তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না। আমি কি কইতাছি? গরু গরু? হ্যাঁ গরু। আমি গরু? হ্যাঁ গরু। কি বলছো আমি গরু? বাবা গরু। আমার বাবা গরু? ঠাকুরদা গরু। আমার ঠাকুরদাও গরু? কাকা গুলো গরু। চুপ কর হারামজাদা। আমার কাকা গুলো গরু? কি বললে? কি বলছিস গরু? 14 গোষ্ঠী গরু। চুপ কর হারামজাদা। আমার 14 গোষ্ঠী গরু? আপনারা গরু হইবেন কেন স্যার? গরু তো আমাকে 14 গোষ্ঠী। আর গরু যদি নাই হতো তাহলে গরু কি আন্ডা হয়? আরে স্যার, স্বপ্নের গরু গাছে উঠে। তাহলে কি আপনি বলতে পারেন গরু ডিম পারে? আমি বেশ বুঝতে পারছি আপনি আমাকে অপমান করার জন্য আসতে বলেছিলেন। নো নো স্যার, ওই আপনার মতো একটা মহান ব্যক্তিকে অপমান করা যায়? আপনার অসীম কৃপায় তো আমি বেঁচে আছি। আপনার এই চাকরটা আমার 14 গোষ্ঠী গরুকে অপমান করেছে। হারামজাদা, তুই তুই সেটাকে গরু বলেছিস? পয়সার অভাবে চশমা কিনতে পারিনি বাবু, তাই তাই দিন দিন আমার চোখ দুটো খারাপ হইতাছে। তাই 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 আমি মাঝে মাঝে গরু দেখি, মানুষকে ছাগলও দেখি, কুকুরও দেখি, ভেড়াও দেখি। তা তো চোখ খারাপ হয়েছে, তাহলে তো তোর কোনো দোষ নেই। না, বাজারটা করে নিয়ে আয়, তোর আমি চশমা এনে দেব। ঠিক আছে বাবু, যাইতাছি যাইতাছি। দরজা খোলা দেখুন যারে, করুন তারে বিয়া, বোঝা যায় লইয়া যাইব টোপর মাথায় দিয়া পক পক। এই রস্তি চাকরটাকে তাড়িয়ে দিন, নইলে ভবিষ্যতে খারাপ হবে। কথাটা আপনি মন্দ বলেননি স্যার। ঠিক আছে, এ বিষয়ে পরে চিন্তা হবে। শুনুন দীপেন বাবু, যে কথাটা বলতে এসেছিলাম শুনুন। আপনার অনেক রিপোর্ট উপর মহলে পৌঁছে গেছে, তাই আর আপনাকে বাঁচানোর ক্ষমতা আমার হবে না। কিন্তু আমার জীবনের এই কথাগুলো কে ফাঁস করে দিল? সে আপনি জানেন। আমার চাকরিটাই সম্ভব। আমার চাকরি গেলে না খেতে পেয়ে মরতে হবে। আমার উপর চাপ সৃষ্টি করছেন, তাই আর আপনাকে আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। স্যার, আপনি আমার পরে শত্রু হলেন। হ্যাঁ, তাই আমার কর্তব্য আপনাদের মতো শয়তানদেরকে গ্রেপ্তার করা। সাবধান হয়ে যান বিবাবু, নইলে আর বাঁচতে পারবেন না। পুলিশ অফিসার গণেশ আমাকে পাপের সিঁড়িতে তুলে দিয়ে পৌঁছে গেছে নরকে। আমার বলছেন আপনি আসতে হবে। না না, আমি বাঁচতে চাই না, আমি দেখতে চাই ওই স্বপ্নের থেকে ভাগ্যের চাকাটা ঘোরাতে পারি কিনা। পারবে না তুমি দীপেন হালদার। তোমার ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে মায়ের সমুদ্রে পড়ে যাবে। ডুবুরি তোমার সন্ধান পাবে না। আমার মায়ের সেই গাল ভর্তি হাসি মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। মা যেন বলে ওঠে, খোকা আমার বুকে আয়। না মা, আমি যাব না, আমি যাব না মা। ওই দীপেন হালদারের মৃত্যু না দেখে আমি যাব না। কে? আমি বিলাস বর্দা। বিলাস, তুই আজ এত তাড়াতাড়ি ফিরলি কেন? মনটা বড় বিচলিত, ভালো লাগলো না, তাই চলে এলাম।
জানিস বিলাস, আমি উপরের ডাক শুনতে পাই। বর্দা, হ্যাঁ রে, চতুর্দিক কম্পিত করে নিয়তি আমায় ডাকে, বর্দা, বলে বিকাশ তোর ভবের হাটে হাট করা শেষ, এবার তুই ফিরে আয়। ওই ভাঙা হাটে থেকে তোর কি লাভ? না বর্দা না, তুমি আমাকে এই দুঃখের পৃথিবীতে একা রেখে চলে যেতে পারো না। পাগল ভাই আমার, কিন্তু চিত্তগুপ্তের খাতায় লিপা পূর্ণ একাকার হয়ে মৃত্যুটাই ভেসে ওঠে ভাই। না বর্দা না, আমি তোমাকে একা রেখে যাব না। আমার এই সমস্ত শক্তি দিয়ে তোমাকে আমার মধ্যে জড়িয়ে রাখো বর্দা। না রে, আমি তোমাকে হারিয়ে একা থাকতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি জন্ম জন্ম যেন তোমার মতো বর্দা ভাই বোন। ওরে জমি মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। মেজদা মরণের খাতায় নাম লিখেছে, তুমি ওই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছো, তাহলে আমি কাকে নিয়ে থাকবো বর্দা? এই পৃথিবী দয়াহীন, সিদ্ধ সমীর পরশে এলোমেলো হয়ে ঘুরছে পাপ, জ্বালা যন্ত্রণা বর্দা, ওরা নিঃশ্বাসে প্রবেশ করে সৃষ্টি করে কান্নার বর্দা, অতই সাগর। তাহলে তুমি মেজদাকে তাড়িয়ে দিলে কেন? বেশি ভালোবাসি বলে। ওরে তোকেও কম ভালোবাসি না। ওরে বিলাস, আমার ভেতর থেকে ওষুধটা এনে দে। আমি যাচ্ছি বর্দা, আমি যাচ্ছি। মৃত্যু আমার সম্মুখে ছানি দিয়ে ডাকছে, আর কি বাঁচা যায়? আমি মানিক পাবার আশায় খুঁজতে খুঁজতে চলে এসেছি। নিশ্চিত মৃত্যুর নামান্তর চোলাবালির উপর নিমেষে নিশ্চিহ্ন হয়ে যায় আমার এই সুন্দর দেহটা। In this world everybody wants, in this own action. এ বাত কি নয়া আছে? সব আদমি তো তার নিজের স্বার্থটাই বুঝে। আরে বিকাশ আছে, বিকাশ ভাই নেই আছে। আমার মনে হচ্ছে এ সালা বিকাশ ভাই জরুর ভেগে গেছে, লেকিন নেই, আজ আমি ওর কসুর মাফ করবে না, জান নিয়ে নিবে। হ্যাঁ, আজ নেই কাল বলে আমার 3 বছর বহুত ক্ষতি করে দিল। আরে বিকাশ ভাই জলদি দাঁড়াও, নেই তো খুন খারাপই হয়ে যাবে। আরে শিরজি, কেমন আছেন? বদনসিব। আরে ভাই বিকাশ, তুমি একজন ফালতু আদমি আছো, তোমার বাংলা ফালতু আছে, আর তোমার বাঙালি আদমি সব ঝাড়ুকর পার্টি আছে। যে বাংলার অন্ন খেয়ে বেঁচে আছেন, সেই বাংলা মাকে আপনি অপমান করছেন। ও তোমার বাংলা তোমার কাছে ভালো আছে, আমার কাছে নেই আছে। যাও আপনার রাস্তা দেখো। আর 2-1 দিন সময় ভিক্ষা দিন সেটি। বাপ রে বাপ, ওটি আর হচ্ছে না। আজ সিধে রাস্তা যদি না দেখবে তো চাকু চালায় দেবে। হ্যাঁ, সবুরে মহাফলিপ সেটজি, ও মেवा তুমি নেগে রেখে দাও, লেকিন আমার ঘর ভাড়ার রুপিয়া দাও। বললাম তো 2 দিন সময় না দিলে টাকা মেলানো অসম্ভব। তুমি ঘর ভাড়ার জন্য আমার কাছে गेले और तुम बोला ये रुपया के लिए मत घबराओ, 1 महीना होते ना होते ही तुम्हार रुपया तुम्हें दिए देवे। लेकिन आज 3 বছর হয়ে গেল, 1 রুপিয়াও দিলে না। এবার দিয়ে দেবো সেটজি। ও ফালতু বাত छोड़ो বিকাশ, যদি তুমি আজ না দিবে তাহলে তোমার ঘরে যা আছে আমি সব নিয়ে নেবে, আর তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে।
দয়া করুন সেঠজি। নেই নেই, ও দয়া মায়া আমার শরীরে না আছে। আমি তোমাকে বাধা দিয়েছিলাম, তোমার কাছে একটি পয়সাও নিব না। যদি লড়কি সুন্দর হবে তো আমাকে দেবে, তুমি তো তাও দিতে পারলে না। আপনি বিশ্বাস করুন সেঠজি, চেষ্টার কোনো ত্রুটি করিনি। আর তোমাকে চেষ্টা করতে হবে না, তুমি জলদি ভাগো। সেঠজি, আজ আমি দুঃখের নদীতে ভাসলেও একদিন কিন্তু কিনারা পাবই। আর আমি তোমার ওই মিঠা মিঠা বাত বিশ্বাস করি না বিকাশ। ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনার সব টাকা দিয়ে দেব। ভগবান, ও ভগবান কোন আছে? আমি নেই, ভগবান আমি আছি। তোমার অহংকার তোমাকে নিয়ে নিশ্চিত মৃত্যুবরণ করাবে সেঠজি। क्या बोला तुम? বলছি, হয় আপনার মতো কংস, হিরণ্যকশিপু, দক্ষরাজ এরা ভগবানকে তুচ্ছ করে বড় হতে চেয়েছিল, কিন্তু অকালে শেষ হয়ে গিয়েছিল সেঠজি। আমি কিন্তু কংস না আছি, যা ফোট এখান থেকে, नहीं तो तेरा जान ले लूंगा। না সেঠজি, আমাকে তাড়িয়ে দেবেন না। আরে নেমো খারাম, পা ছাড় বলছি। না, আমি পা ছাড়বো না। আগে বলুন, আপনি আমাকে দয়া করেছেন। দয়া নে, তোকে আমি দয়া করলাম। আপনি আমাকে পদাঘাত করলেন সেঠজি। হ্যাঁ করলাম, नहीं तो और মারবে। আপনার মতো মনুষ্যত্বহীন এই সমাজে থাকা শোভা পায় না। এই বিশাল অরণ্যে জন্তু জানোয়ারদের সঙ্গে থাকা আপনার দরকার। তুমি আমাকে জানোয়ার বললে? আপনাকে জানোয়ার বলবো না তো মানুষ বলবো। क्या बोला हरामखोर? সাবধান বিদেশি, মনে করো না অসহায়। क्या करेगा तुम? বলিনি, তবে করা উচিত ছিল। যে হাতটা আমার বোরটাকে মারতে তুলেছিস, সে হাতটা ভেঙে ফেলা। আমার ঘর থেকে তুমি এখনই যাবে বিকাশ, না হলে কানুনের সাহায্যে তোমাকে রামদোলাই দিয়ে এ ঘর থেকে তাড়িয়ে দেব। চলো বর্তা, এই অমানুষের বাড়িতে এক মুহূর্ত না। কোথায় যাবি রে বিলাস? আমার চোখে যে বিশ্ব আধার। আমার এই চোখের উজ্জ্বল জ্যোতি দিয়ে তোমার অন্ধকার জীবন আমি আলোয় ভরিয়ে দেবো বর্তা। কিন্তু আমি যে কারো দয়া নিয়ে বাঁচতে চাই না রে ভাই। বর্তা, আমি যে সারা জীবন পরের উপকার করে আসলাম, তার বিনিময়ে কি পেলাম? কিছু না। পরের কারণে মরণের সুখ সুখ করে আর কেঁদো না। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয়ের ভার। ঠিক বলেছিস বিলাস। পরের কারণে জীবন উৎসর্গ করে স্বর্গে তা যাওয়ার থেকে নরকে যাওয়া অনেক ভালো রে ভাই। চল বিলাস, এই ব্যর্থ প্রতীক্ষে তুই বর্তা, এই মৃত্যুপুরী থেকে যন্ত্রণাপুরে নিয়ে চল। তো এই হাসের ওষুধরা তুই এই ঘরের মেঝেতে ঢেলে দে। এই ঘর টাকার চিন্তায় বর্তা, অসুস্থ হয়ে পড়েছে রে ভাই। না বর্তা, ঘরের তো কোনো দোষ নেই। সেঠজি, living your life in the connection of the
রিপাবলিক মাদারল্যান্ড। তাই নাকি? নেভার আইশেল টু এন্টার মাই হাউস। নেই নেই, আর দেরি করলে চলবে না। কাল আবার যুদ্ধ করতে হবে ওই শালা কানা সর্দারের সাথে। কানা সর্দার, তুমি তৈরি থেকো, আমি আসছি। হ্যাঁ, আমি তৈরি আছি। ভান্ডার লুট করার জন্য আমি প্রস্তুত। ওই কামাধ্য পশু ঝুনঝুনি হলো যতদিন না ওই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি ততদিন আমার মনে শান্তি হবে না। কি যন্ত্রণা, আমার শরীরটা জলে পুড়ে খাপ হয়ে যাচ্ছে। কতদিনে ওই জানোয়ার ঝুনঝুনি হলো রক্ত আমার শরীর থেকে শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে রে বিক্রম? তুই তো হাঁপাচ্ছিস কেন? যে নৌকায় জলিল ওপার থেকে আগ্নেয়াস্ত্র গোলা বারুদ নিয়ে আসছিল, সেই নৌকায় শত্রু অতর্কিত ভাবে আক্রমণ করে আর জলিল বোমা মেরে তলিয়ে যায়। সর্বনাশ! আমার এই স্থানের সন্ধান পেল কি করে তা জানি না, তবে দূর থেকে আমাদের দলের ওই রমজানকে দেখলাম। বেঈমান, সব বেঈমানের দল। ওই সর্ষের মধ্যে ভূত ছিল, তা কি আপনি জানতেন না? আরে কেউ যদি মনের মধ্যে ওই বেঈমানের ছুরি ছানায়, তা আমি বুঝবো কেমন করে? আমাদের স্টকে যা গুলি বোমা ছিল তা দিয়ে কিছুক্ষণ লড়াই করার পর সব শেষ হয়ে যায়। তারপর আমাদের এই দলের লোকগুলো শত্রুর গুলিতে এক এক করে নিহত হয়। তাহলে তুই পালিয়ে এসেছিস কেন? আমি নিরস্ত, খায় পালিয়ে এসে ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ভালোই করেছিস। তাহলে কি আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পান দেবো? পান দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বিক্রম। না সর্দার, আমরা ওই দাঁড়ি থেকে পান দেবো না। চেষ্টা করব যদি ওদের ওই দু চারটাকে শেষ করতে পারি, তাহলে আমার এই মনটাকে সান্ত্বনা দিতে পারবো তো যে লড়াই করে মরেছি। পালিয়ে যাও সর্দার, দাঁড়িয়ে থেকে মরণকে বরণ করো না। জলিল, আরে এ তোকে কি রূপে দেখছি রে ভাই? চালিয়ে কিছু শয়তানকে খতম করে এসেছি। জলিল, আমার হাতের মেশিন গানগুলি শেষ হতেই আমি অন্য একটা হাতে নিতে গিয়ে ওরা বোমা ছুড়ে আমার নৌকো ডুবিয়ে দিল। এই জলিলের জানটা একটু শক্ত বলে ডুব দিয়ে পালিয়েছি সর্দার। জলিল, তোরা পালা বিক্রম, আমি আর দাঁড়াতে পারছি না। মৃত্যুর যন্ত্রণা কি ভীষণ। পালিয়ে গিয়ে পান বাজাও সর্দার। জলিল, পালিয়ে গিয়ে পান বাজাও। জলিল, এই জলিলকে আমি হারিয়ে ফেললাম। ও ভগবান, তুমি ওকে দয়া করো। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন সর্দার, আমি ওই দিকটা একবার দেখে আসি। দেখার আর অবকাশ পাবি না রে বিক্রম। আমি জানি এই অবস্থা আমার হবে, কারণ মৃত্যু যে আমাকে গল্প শোনাতো। সাবধান কানা সর্দার, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে গুলি করে মারবে। কত গুলি আছে তোমার ওই পিস্তলে? যা আছে তোমাকে মারার জন্য যথেষ্ট। তুমি আমাকে মারতে পারবে না সের্জি। বলো বলো, আমার মাকে তুমি কোন মূর্তিতে রেখে এসেছো? তার তুই জেনে কি করবি রে কানা? তোর জান তো আমি খতম করে দেবে। চলো চলো, শেরজি, আমার থেকে আগে তো তুমি মরলে। আমি আর দাঁড়াতে পারছি না, আমার চোখ দুটো আধার হয়ে যাচ্ছে।
শেঠজি এ কি কে কে শেঠজিকে খুন করেছে? তোর বাপ এই পাড়া সর্দার। তুই তো মরে গেছিস, তোকে আর আমি মারবো কি রে খেপা? কানা সর্দার, তুমি আমাকে মারবার ষড়যন্ত্র করেছিলে, তার আগেই তোকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিলাম। কি সরকার, আমাকে কে খুন করলো? বিক্রম, দাঁড়া, বাসা থেকে একটা পাখিকে মুক্তি দিকে অনেকগুলো পাখি উড়ে গেল। তাহলে তুই বেমানি করছিস? শুয়োরের বাচ্চা, ওই তোকে খুন করতে আমি এতগুলো পাপ করেছি। শুয়োরের বাচ্চা, তোর নামে সমস্ত সম্পত্তি আমি তোর বাপকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। বিক্রম, সরকার, আমাকে তুমি বাঁচতে দিলে না। তো দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্র কোথায় আছে তা আমি জানি। সে দানপত্র দলিলটা কোথায়? নইলে তোমার ওই দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্র আর বাঁচবে না। না না, ওদের তুমি মেরো না। আমি যাব বোরদার কাছে। বোরদা, তোমার ভাইয়ের ডাকাত হলেও সে তার কাজ করেছে, সে তার কর্তব্য করেছে। আমার দিন শেষ হয়ে গেছে রে বিলাস। না বর্দা না, ও কথা বলে আমার হৃদয়ে দুঃখের স্রোত বইয়ে দিও না। যেতে আমারও কষ্ট হচ্ছে রে বিলাস। পৃথিবীর কোনোখানে কোনো শান্ত পরিস্থিতিতে তোকে রেখে যেতে পারলাম না। বর্দা, আমার মৃত্যুর পর তোর জীবন যে কিভাবে কাটবে তা ভগবানই জানেন। আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না বর্দা। আমি কলকাতায় গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। না না রে বিলাস, জন্মস্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে শান্তি পাবি না। এখানে কিসের মুয়ে পড়ে থাকবো বর্দা? কিসের মায়া রোগে পঙ্গু বর্দা? মায়া? পুরো পৃথিবীটাই যে মায়ায় গড়া রে ভাই। যেখানে সেও মমতা অন্ধ, আপন জন আপন যুগের মারের ছুরি, বিশ্বাসঘাতকতার ছুরি। কার জন্য মমতা চাবুকে নিজেকে শেষ করে দেবো বর্দা? বিলাস, না বর্দা না, এবার আমি ওই ডাকাতের খাতায় নাম লিখিয়ে এই নির্মল করা পৃথিবীতে রোপণ করব লোভ, হিংসা, জ্বালা, যন্ত্রণা। চুপ কর ভাই। জীবন ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। তুই চলে যাস ওই কামার পুকুরে। বাবার বীরেন ঘোষ নামে বাবার এক বন্ধু থাকেন। জীবনের বাকি দিনগুলো তুই ওখানেই কাটিয়ে দিস। হ্যাঁ রে বিলাস, একটা মানুষের দেহে কত রক্ত থাকতে পারে? নদীর যেমন শেষ নেই, আমার এই রক্তেরও শেষ নেই। হয়তো ভগবানের অপরন্ত দান। ঠিক বলেছিস। তার দয়া না হলে তাহলে ঝর্ণা ধারার মতো অবিরাম বয়ে কেন? বর্দা, তুমি আর কথা বলো না। রক্তের বেগ ক্রমশ প্রবল হচ্ছে বর্দা।
তাহলেও তো বাঁচি রে ভাই। আমার এই জীবনটা কত আশা ভালোবাসা নিয়ে বেঁচেছিলাম, কিন্তু ওই ভালোবাসার গোলাপ ফুলে একটা বিষাক্ত কীট এসে ওই আমার ভালোবাসায় গোলাপ ফুলটা পাবড়িগুলো ঝাঁঝরা করে দিল রে ভাই। সেই সাজরা ফুল হয়ে তুমি থাকো বর্দা। না রে বিলাস, এই ফুলে যে দেবতার পুজো হবে না, কেউ গন্ধ নেবে না। গন্ধ না নিলেও মৌমাছি আসবে বর্দা। মধুতে মৌমাছি আছে আসে রে ভাই, কিন্তু বিষে নয়। আমার বিভাসকে তুই কোথাও দেখেছিস? না বর্দা। তাই তো, ও যে কোথায় থাকে কে জানে। আমার বিভাসকে দেখার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠছে রে ভাই। ও গো ভগবান, তুমি বলে দাও কোথায় গেলে আমার বিভাসের দেখা পাবো। মেজদাদার ঘৃণিত মুখ তোমাকে কোনোদিন দেখাবে না বর্দা। আসবে না? আমার বিভাসকে আমি দেখে যেতে পারবো না বর্দা। না রে বিলাস, বিভাস যদি আমার এই অবস্থা দেখে তাহলে নিশ্চয়ই আসবে রে ভাই। মেজদাদার ঘৃণিত মুখ কোনোদিন দেখাবে না। না রে বিলাস, এই অবস্থার কথা যদি তুই তাকে বলিস, সে না এসে থাকতে পারবে না ভাই। না বর্দা, আমি মেজদাকে চিনি, সে আর আসবে না। চিনিস? ওরে বিলাস, ওপরটা দেখে মানুষকে চেনা যায় না। না বর্দা। আমি জানি এই হতভাগা বিকাশের জন্য তার হৃদয়ের কোনোখানে ছিটে ফোটা হলেও শ্রদ্ধা লুকিয়ে আছে। ওরে বিলাস, এই পৃথিবীতে সবকিছুর মৃত্যু হতে পারে, কিন্তু মায়ের মমতার মৃত্যু হতে পারে না রে ভাই। কোথায় পাবো আমি তাকে? শুনেছি ঠাকুর তুমি তো অভক্তের শয়তান, ভক্তের ভগবান। তবে আমার এই রক্তেটাকে তুমি ছাড়া দাও, আমার মেজদাকে তুমি এনে দাও ঠাকুর। ওই তো মেন্টাল কণ্ঠস্বর। বর্দা, বর্দা, ও গো গরিবের ভগবান, তুমি সত্যি আছো ঠাকুর। কে আসছে রে বিলাস? কে আসছে? মেজদা আসছে। বিভাস আসছে? কই, কোথায় আমার বিভাস? বর্দা, বিভাস, ওই তো আমার বিভাস আমাকে ডাকছে। বিভাস, আমি এখানে রে ভাই। আমাকে একটু দাঁড় করিয়ে দে না রে ভাই। দিচ্ছি বর্দা। বিভাস, আমি এখানে। ওরে হতভাগা, তুই এতদিন কোথায় ছিলি? জামাই বাবু যে সর্বনাশা ঝড় তুলেছিল, সেই ঝড় আমাকে নিয়ে গিয়ে ফেলেছিল ওই মৃত্যুর সাগরে। আমি মরিনি বর্দা। কিন্তু তুই যে বড় দেরি করে ফেলেছিস ভাই। বর্দা, এ তোমাকে কোন রূপে দেখছি বর্দা? আমাদের সব শেষ হয়ে গেছে মেজদা। না রে না, আমি তার শেষ হতে দিইনি। আমার আমি তোমার মুখে হাসির বন্যা বইয়ে দিতে চাই। ওই দীপেন হালদারকে খুন করে আর আমি এই রক্তমাখা দলিল আমি ছিনিয়ে এনেছি। আমার বড়
তো পারবো। বর্দা বিভাস, আমাকে একটু শুয়ে দে না ভাই। দিচ্ছি বর্দা। বিভাস, মায়ের গাওয়া সেই গানটা একবার শোনাবি রে ভাই। হ্যাঁ বর্দা, শোনাবো। মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শুনো না কখনো। বর্দা, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে বর্দা? তুমি একটিবার কথা বলো বর্দা, একটিবার কথা বলো। বিভাস বাবু, দীপেন বাবুর খুনের অভিযোগে আপনাকে আমি অ্যারেস্ট করছি। হায় রে ভাগ্য, আমার বর্দার সৎকার করতে সময়টুকু পেলাম না। এই নে ভাই, এই রক্ত মাখা দলিল। বাহ বিধাতা বাহ, চমৎকার তোমার বিচার। স্যার, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, শুধু দাদা সৎকারটুকু করতে সময় দিন। আইনকে অজ্ঞাত করার আমার আসছি রে বিলাস, দুঃখ করিস না, চলুন। সব হারিয়ে শুধু পেলাম এই রক্ত মাখা দলিল। বিদায় বিলাস, বিদায়। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় জয় জয়